আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 11 করব। যেহেতু আমরা অলরেডি আর্থিক বিবরণী অধ্যায়টা আয়ত্ত করেছি, আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে মূলত আয় বিবরণী প্রস্তুত করেছিলাম, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করেছিলাম এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেছিলাম। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত কী করছিলাম, আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ এ সমান এল প্লাস এসি আমরা এটা নির্ণয় করছিলাম। আমরা যখন মোট সম্পদ নির্ণয় করছি, আমরা মোট সম্পদগুলোকে 4টা শ্রেণীতে বিভক্ত করছি। আর এই তথ্যগুলো আমরা আসলে এইখানে কেন আমরা বলতেছি, কারণ আর্থিক বিবরণী বিশ্লেষণে মূলত আমাদের প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে। তাহলে আমরা যদি ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 11 দেখি, আমরা দেখতেছি স্পষ্ট লেখা আছে ওমেগা কোম্পানি লিমিটেডের 2023 সালের 31 ডিসেম্বর আর্থিক অবস্থার বিবরণ নিম্নরূপ। এই দেখো ভালো করে, আমাদের এখানে চলতি সম্পদ দেওয়া আছে 2 লাখ। চলতি সম্পদ বলতে আমরা কোন সম্পদগুলোকে বুঝি? আমার এখানে নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, প্রাপ্য বিল আছে, প্রাপ্য নোট আছে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আছে, প্রাপ্য হিসাব আছে, সমাপনী মজুদ আছে, অগ্রিম ব্যয় থাকতে পারে, এই দফাগুলো থাকতে পারে। চলতি দায় 1 লক্ষ টাকা আছে। চলতি দায় বলতে আমরা আসলে কাদেরকে বুঝি? আমাদের এখানে ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, আমাদের এখানে প্রদেয় বিল বা প্রদেয় নোট থাকতে পারে, প্রদেয় হিসাব থাকতে পারে, বকেয়া আয় থাকতে পারে, অগ্রিম বা অনুপার্জিত বকেয়া ব্যয় থাকতে পারে, অগ্রিম বা অনুপার্জিত আয় থাকতে পারে। তারপরে আমাদের ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 20,000 টাকা, এটা মজুদ পণ্য মানে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 40,000 টাকা। 10% ঋণপত্র দেওয়া আছে আমার 1 লক্ষ টাকা, বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, মোট লাভ দেওয়া আছে 40,000 টাকা, শেয়ার মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা, সঞ্চিত তহবিল 70,000 টাকা, সংরক্ষিত আয় দেওয়া আছে 30,000 টাকা। তাহলে আমরা এই যে তথ্যগুলো আমাদের ডিটেল দেওয়া আছে, এই যে আমাদের ঋণপত্র দেওয়া আছে, এটা দীর্ঘমেয়াদী দায়, বিক্রয় তো এটা আমাদের আয়, মোট লাভ অর্থাৎ আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ এখানে আমরা দেখতে পারতেছি। শেয়ার মূলধন এটা এসির অংশ, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তারপরে সঞ্চিত তহবিল এটা এসির অংশ, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয় এটা এসির অংশ। মানে আমাকে প্রশ্নে প্রত্যেকটা এলিমেন্ট আমাকে স্পষ্ট হতে হবে আসলে কোনটা কার শ্রেণীভুক্ত। ওকে, এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। এই যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োজিত মূলধন এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমাকে নির্ণয় করতে বলছে বিনিয়োজিত মূলধন। কারণ বিনিয়োজিত মূলধন আমরা যখন বের করব, বিনিয়োজিত মূলধন আমরা সম্পদের দিক দিয়েও বের করতে পারি, দায়ের দিক দিয়েও বের করতে পারি। বিনিয়োজিত মূলধন তুমি সবসময় দায়ের দিক দিয়ে বের করবা। কারণ বিনিয়োজিত মূলধন মানে কি? আসলে বিনিয়োজিত মূলধন বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী তহবিলকে বোঝানো হয়। তাহলে আমরা প্রথমেই লিখব ক, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়। আগে খাতায় লিখবে 11 নং প্রশ্নের সমাধান, লিখে লিখব ক, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়। এখন বিনিয়োজিত মূলধন বলতে দীর্ঘমেয়াদী তহবিল। দীর্ঘমেয়াদী তহবিল মানে কি? আসলে মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। এই দেখো আমাদের যে মালিকানা তহবিল আছে, এই মালিকানা তহবিল বলতে আসলে এটাকে আমরা এসি বলি, শেয়ার হোল্ডারদের শর্ত। এসইর যেটা অংশ কারবারে কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহৃত হয়। দীর্ঘদিন বলতে কারবার যতদিন পর্যন্ত বিলোপ সাধন হয় নাই ততদিন পর্যন্ত এই টাকাটা কিন্তু শেয়ার হোল্ডাররা ফেরত নিবে না। তাহলে এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী তহবিল। এবং সেই সাথে আমরা যে ঋণ নেই, ঋণ মিনিমাম আমরা 10 বছর 5 বছর, তার মানে 1 বছরের অধিক সময়ের জন্য নেই। দীর্ঘমেয়াদী বলতে আসলে আমরা কোন সময়কে বুঝাই? 1 বছরের অধিক সময়কে। তাহলে মালিকানা তহবিল বলতে আসলে দীর্ঘমেয়াদী তহবিলকে আমরা মিন করি। তাহলে মালিকানা তহবিল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় এই সূত্রটা ইউজ করব, বিনিয়োজিত মূলধন নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা এই সূত্রটা ইউজ করব, মালিকানা তহবিল যোগ ঋণপত্র। মালিকানা তহবিল যোগ ঋণপত্র। হ্যাঁ, তুমি যদি বইগুলোতে দেখো কখনো কখনো বিনিয়োজিত মূলধন সরাসরি নির্ণয় করে দিয়েছে, তখন কিন্তু আসলে স্টুডেন্টরা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে বিনিয়োজিত মূলধনের জন্য কি আমরা অলিক সম্পদ বাদ দেই না মালিকানা তহবিলের জন্য অলিক সম্পদ বাদ দিই। এক্স্যাক্টলি আমরা মালিকানা তহবিলের জন্য অলিক সম্পদ বাদ দিই। এই কনফিউশনটা দূর করার জন্য আমি মালিকানা তহবিলটাকে আলাদা করছি। তাহলে আমরা ক লিখবো বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়। প্রথমে লিখবো এখানে আমরা প্রথমে মালিকানা তহবিলটা নির্ণয় করে নিব। তাহলে আমরা মালিকানা তহবিল যে নির্ণয় করব, মালিকানা তহবিলের দফাগুলো কিন্তু আমাদের এইখানে আছে। এই যে মালিকানা তহবিল মানে তো এসির অংশ, এসি। তাহলে মালিকানা তহবিল এই যে শেয়ার মূলধনের মালিকদের টাকা, সাধারণ সঞ্চিতির মালিকদের টাকা, সংরক্ষিত আয় এগুলো মালিকদের টাকা। তাহলে আমরা লিখবো প্রথমে মালিকানা তহবিল। তাহলে শেয়ার মূলধন লিখবো, সঞ্চিত তহবিল লিখবো, সংরক্ষিত আয় লিখবো। সেখান থেকে আমাদের যদি অলিক সম্পদ থাকে আমরা বিয়োগ করব। অলিক সম্পদ থাকলে আমরা বিয়োগ করব। ওকে, অলিক সম্পদ আমাদেরকে এখানে অলিক সম্পদ আছে। অলিক সম্পদ থাকলে কিন্তু বিয়োগ করতাম, আসলে এখানে অলিক সম্পদ নাই। অলিক সম্পদ কোনগুলো আমরা যদি বলি, আমাদের অলিক সম্পদ হচ্ছে শেয়ার অবহার বা ঋণপত্রের অবহার বা বার্তা, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবলোককের কমিশন বা দস্তুরি। এই দফাগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ। কিন্তু আসলে আমাদের এখানে কোনো অলিক সম্পদ নেই। তাহলে মালিকানা তহবিল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই অলিক সম্পদটা বাদ দিব না।
তাহলে এখন আমরা কী করবো, যে যে দফাগুলো লিখছি শেষে দফা টাকাগুলো লিখবো। আমাদের শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, আর সঞ্চিত তহবিল আমাদের দেওয়া আছে 70,000 টাকা, রক্ষিত আয় 30,000 টাকা। এই দফাগুলোকে যোগ করলে আমরা 3 লক্ষ টাকা পাবো। তার মানে এখানে আমরা কিন্তু অলিক সম্পদটা বিয়োগ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমাদের অলিক সম্পদ নেই। এই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা কনফিউশনে ভোগে। আসলে আমরা যখন বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সময় সরাসরি অলিক সম্পদ বাদ দেই। এই অলিক সম্পদটা বাদ দেই কেন? অলিক সম্পদটা বাদ দেই আসলে বিনিয়োজিত মূলধন নির্ণয়ের জন্য না, মালিকরা তহবিল নির্ণয়ের জন্য। এটা একটু বুঝতে হবে। তাহলে আমরা ওই জন্য সবসময় বিনিয়োজিত মূলধন যখন বের করবো, বিনিয়োজিত মূলধনটাকে 2টা পার্টে বিভক্ত করব। এখানে একটা মালিকানা তহবিল আছে আর একটা দীর্ঘমেয়াদী দায় আছে। তাহলে মালিকানা তহবিলের সাথে আমি যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি, তাহলে এক্স্যাক্টলি বিনিয়োজিত মানে দীর্ঘমেয়াদী তহবিল, দীর্ঘমেয়াদী তহবিল। তাহলে আমি মালিকানা তহবিল 3 লক্ষ টাকা, আমাদের প্রশ্নে ঋণপত্র আছে এই যে 10% ঋণপত্র 1 লক্ষ টাকা। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমরা বিনিয়োজিত মূলধন পেয়ে গেলাম 4 লক্ষ টাকা। তাহলে আমি আবারও বলতেছি, আমরা বিনিয়োজিত মূলধনকে 2টা পার্টে বিভক্ত করে লিখব। একটা হচ্ছে মালিকানা তহবিল আর একটা আছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলেই আমরা বিনিয়োজিত মূলধন পাবো। তাহলে আমরা সরাসরি, আমরা যদি সাপ্লিমেন্টগুলো দেখি, সরাসরি বিনিয়োজিত মূলধন কিন্তু বের করে দেওয়া আছে এইভাবে, শেয়ার মূলধন যোগ সঞ্চিত তহবিল সংরক্ষিত আয় যোগ 10% ঋণপত্র। ওইভাবে না করে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝালাম, যাতে অলিক সম্পদের যে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হয়, যে অলিক সম্পদটা এক্স্যাক্টলি কোথা থেকে বাদ যাবে। অলিক সম্পদ বাদ যাবে এক্স্যাক্টলি মালিকানা তহবিল থেকে, বিনিয়োজিত মূলধন থেকে না। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা খুব সহজে ক করে ফেলতে পারলাম। আমাদের ক ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো। ক্ষয় বলছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। একদম ইজি। চলতি অনুপাত বলতে আমরা চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা চলতি অনুপাত পাবো। তারল্য অনুপাত বলতে আমরা তারল্য সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা তারল্য অনুপাত পাবো। আসলে চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, এই 3টা অনুপাতকে আমরা তারল্য অনুপাত বলি। আমরা এই 3টা অনুপাতের জন্য সবসময় হর মানে একদম ফিক্সড, হরে আমরা চলতি দায় রাখবো। হরে সবসময় চলতি দায় রাখবো। কোন অনুপাতের ক্ষেত্রে? চলতি অনুপাতের ক্ষেত্রে হরে চলতি দায়, তারল্য অনুপাতের ক্ষেত্রে হরে চলতি দায়, চলতি বা কার্যকরী মূলধন অনুপাতের জন্য হরে আসলে চলতি দায়। হরের বিষয়টা গেল। লবে কাকে রাখবো? যখন চলতি অনুপাত চলতি সম্পদ, যখন তারল্য অনুপাত তারল্য সম্পদ, যখন কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত তখন লবে হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন। মূল বিষয়টা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা প্রথমেই খাতায় লিখব খ, চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয়। চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয়ের জন্য এই 2টার জন্যই হরে লাগবে চলতি দায়। লবে চলতি অনুপাতের জন্য লাগবে চলতি সম্পদ, লবে তারল্য অনুপাতের জন্য লাগবে তারল্য সম্পদ। আমরা যদি প্রশ্নে দেখি, আমাদের প্রশ্নে আজকে কিন্তু চলতি সম্পদ একদম দেওয়া আছে। তারপরে আমরা লিখবো এখানে প্রশ্ন থেকে আমরা চলতি সম্পদ আমরা লিখবো 2 লক্ষ টাকা। তারপরে চলতি দায় দেওয়া আছে, লিখবো চলতি দায় প্রশ্ন থেকে 1 লক্ষ টাকা। তার মানে 2টা দিয়ে দিছে। আর এই যে চলতি সম্পদ যে 2 লক্ষ টাকা আছে, চলতি সম্পদগুলো মূলত কী কী দফা নিয়ে গঠিত? চলতি সম্পদের মধ্যে থাকে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য। এই দফাগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। এই চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা আছে। তার মানে চলতি সম্পদের মধ্যে ওই 2 লক্ষ টাকার মধ্যে সমাপনী মজুত, এই মজুত পণ্য মানেই সমাপনী মজুত পণ্য। কারণ সম্পদ হিসেবে কোন মজুত পণ্য বসে? প্রারম্ভিক মজুত পণ্য তো সম্পদ না, প্রারম্ভিক মজুত পণ্য বছর শেষে আসলে এটা ব্যয়। চলতি সম্পদ কোনটা? সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে মজুত পণ্য যে আছে 40,000 টাকার সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য এই চলতি সম্পদের মধ্যে যুক্ত আছে। তাহলে আমি যদি চলতি সম্পদ যে 2 লক্ষ টাকা আছে সেখান থেকে যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি আমরা তারল্য সম্পদ পাবো। আমি আবার একটু ভালো করে বলি, শুনো। আমরা চলতি সম্পদ কী কী দফা নিয়ে গঠিত হয় জানি, কারণ আমরা যেহেতু আর্থিক বিবরণী অধ্যায়টা করছি, এগুলো ডিটেল এখন আমাদের ধারণা আছে। চলতি সম্পদ মানে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য, অগ্রিম ব্যয়। এই দফাগুলো হচ্ছে আসলে চলতি সম্পদ। এখানে আসলে অগ্রিম ব্যয়ের কোনো তথ্য নেই। যদি অগ্রিম ব্যয় থাকতো এটাও আবার আমাদের প্রশ্নে দেওয়া থাকতো। অগ্রিম ব্যয়ের যেহেতু কোনো তথ্য নাই, বুঝে নিতে হবে অগ্রিম ব্যয় চলতি সম্পদের মধ্যে ছিল না। তাহলে আমি বলতে পারি এই যে 2 লক্ষ টাকা যে আছে, এই 2 লক্ষ টাকার মধ্যে নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আছে, প্রাপ্য হিসাব আছে 4টা, সমাপনী মজুত পণ্য 5টা। এই 5টা দফা নিয়ে কিন্তু চলতি সম্পদ হয়েছে। এই 5টা দফার মধ্যে প্রথম যে 4টা দফা এগুলো তারল্য সম্পদ, আর সমাপনী মজুত পণ্য এটা তারল্য সম্পদের মধ্যে পড়ে না। তারল্য সম্পদ মানে যে সম্পদগুলো অতি দ্রুত নগদ টাকায় রূপান্তরিত হবে, এটা তারল্য সম্পদ। তাহলে
সমাপনী মজুত পণ্য দ্রুত নগদ টাকায় রূপান্তরিত হয় না। তাহলে চলতি সম্পদ থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য আর অগ্রিম ব্যয় বাদ দেই তাহলে আমি তারল্য সম্পদ পাবো। তাহলে আমরা এখন লিখব এবং তারল্য সম্পদ, এই যে চলতি সম্পদ থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দেবো, কারণ সমাপনী মজুত পণ্য বাদ দিলে অটোমেটিকলি চলতি সম্পদের মধ্যে বাকি যে 4টা আইটেম আছে, কি 4টা আইটেম? নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, এই 4টা আইটেমকে আমরা বলতেছি তারল্য সম্পদ। একদম ইজিলি বোঝার চেষ্টা করবা। তাহলে তুমি 2 লক্ষ টাকা থেকে এই 2 লক্ষ টাকার মধ্যে ইনক্লুডিং আছে সমাপনী মজুত পণ্য 40,000, তুমি যে বাদ দাও, সেপারেট করো, তাহলে তুমি যে 60,000, 1,60,000 টাকা পাবা, এখানে বাকি 4টা সম্পদের সমষ্টি, যেটাকে আমরা তারল্য সম্পদ বলতেছি। একদম ইজিলি বিষয়টা। তাহলে তারল্য সম্পদও বের হয়ে গেল। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুপাত 2টা বের করার জন্য আর কি এক্সট্রা কোনো মান বের করে নিতে হবে? না, হবে না। আমাদের এই 3টা মান দ্বারা এই 2টা অনুপাত আমরা বের করে নিতে পারবো, চলতি সম্পদ, চলতি দায়, তারল্য সম্পদ। এখন আমরা নিচে লিখবো, অতএব প্রথমে বের করতে বলছি কি আমাদের চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাত নির্ণয় করবে কীভাবে? এই যে চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে আমাদের চলতি সম্পদ কত? 2 লাখ। 2 লাখকে যদি আমি 1 লাখ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে মূল বিষয়টা কি? এই 2 লাখকে 1 লাখ দ্বারা কাটো, উপরে 1, উপরে 2, নিচে 1, কারণ হওয়ার মানে অলওয়েজ 1, মানে নিচে যত থাকবে। আমি 2 লাখকে 1 লক্ষ দ্বারা ভাগ করব মানে হওয়ার সবসময় 1। তাহলে আমি 2 লক্ষকে যদি 1 লক্ষ দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 2। এই 2কে আমি কি 2 যে পেলাম কত দ্বারা ভাগ করে? 1 দ্বারা ভাগ করে। আর এইটা কি মিন করে? আমাদের 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের এক্স্যাক্টলি 2 টাকা চলতি সম্পদ আছে। এটা ছিল মোট টাকা। আমি যখন ভাগ করলাম আসলে 1 টাকার সাথে তুলনা করতেছি। ভাগ মানে তুলনা করা। আমি 1 টাকার সাথে তুলনা করতেছি যে আমাদের কারবারে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের কত টাকা চলতি সম্পদ আছে? আমাদের 2 টাকা আছে। আর এটা একটু তোমাকে জেনে রাখতে হবে, যখন তুমি নৈবিত্তিকগুলো করবা বা তোমাকে মন্তব্য করতে বলবে, এটা আদর্শ অনুপাত তোমাকে জেনে রাখতে হবে। চলতি অনুপাতের আদর্শ অনুপাত হচ্ছে 2:1, এটা তোমাকে জেনে রাখতে হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এটা আমাদের ডান, একদম ইজি, ক্লিয়ার, এটা আমাদের হয়ে গেল। এরপর আমাকে কী বের করতে বলছে? মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো, তারল্য অনুপাত নির্ণয় করো। ক্ষয় বলছে তারল্য অনুপাত নির্ণয় করো। তাহলে তারল্য অনুপাত নির্ণয়ের সূত্র আমাদের কি? তারল্য অনুপাত সমান এই তারল্য সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব। কারণ আমি বারবার তোমাদেরকে বলতেছি, আমরা চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত, প্রত্যেকটা অনুপাতের হরে আমাদের চলতি দায় থাকবে। তাহলে আমরা তারল্য অনুপাত যখন বের করব, তারল্য সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। তারল্য সম্পদ কত টাকা আমাদের আছে? তারল্য সম্পদ আমাদের আছে 1,60,000 টাকায় বের করে নিচ্ছি, আমি বুঝাইছি। 1,60,000কে 1 লক্ষ টাকা দ্বারা ভাগ করব। তাহলে এটা কি মিন করতেছে? আমাদের 1 টাকা চলতি দায়ের বিপরীতে আসলে তারল্য সম্পদ কত টাকা আছে? 1 টাকা 60 পয়সা। এটার আদর্শ অনুপাত কত? 1:1। তাহলে আদর্শ অনুপাত আছে বেশি আছে, তার মানে এটা আমাদের সন্তোষজনক অবস্থা। তার মানে আমাদের 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের তারল্য সম্পদ আছে 1 টাকা 60 পয়সা, 1 টাকা 60 পয়সা। তাহলে আমরা খুব সহজে খর অ্যান্সার করে ফেলতে পারলাম। খুব সহজে আমরা চলতি অনুপাত বের করলাম, তারল্য অনুপাত বের করলাম। খ আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করবো। গয়ে বলছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো। তার মানে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করে আমাদের যে প্রাপ্ত ফলাফলটা আসবে, সেই ফলাফলের ভিত্তিতে আমাকে মন্তব্য করতে হবে যে আসলে সন্তোষজনক না অসন্তোষজনক। তাই চলো আমরা দেখি মজুদ আবর্তন অনুপাত কীভাবে নির্ণয় করব এবং কীভাবে আমরা মন্তব্যটা করব। আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা আগে জানার চেষ্টা করব। মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করলে আমরা মজুদ আবর্তন অনুপাত পেয়ে যাব। তাই আমরা খাতায় লিখব গ মজুদ আবর্তন অনুপাত নির্ণয় দিয়ে আমরা প্রশ্ন থেকে আগে আমাদের সূত্রটা কি? মজুদ আবর্তন অনুপাত ইকুয়াল টু আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করব। তাহলে আমরা প্রশ্ন থেকে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করে নেব, কারণ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব কোথা থেকে? এই যে আমাদের বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, মোট লাভ দেওয়া আছে 40,000 টাকা। আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করছি, একটু নিজে চিন্তা করো, আয় বিবরণী প্রস্তুত করার সময় আমরা কি করছি এক্স্যাক্টলি? এই যে আমি নোট লিখে রাখছি, এই কাজটা করছি। আয় বিবরণীতে আমরা পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা কিন্তু মোট লাভ 40,000 টাকা পাই। তাহলে আমরা আয় বিবরণী থেকে বলতে পারি এই যে বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট লাভ। আর এটা যদি একটা সমীকরণ হয়, এখান থেকে আমরা যদি 2টা মান দেওয়া থাকে, যে কোনো একটা মান নির্ণয় করতে পারবো। আমাদের কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য, আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট লাভ। তাহলে এখন আমি যদি পক্ষান্তর করি, আমাকে বের করতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। যাকে বের করব তাকে আমরা সরিয়ে নেই আলাদা সাইডে। তাহলে আমি যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে মোট লাভের সাথে গিয়ে সে যোগ হবে, কারণ মাইনাস আছে, ওই পাশে গিয়ে যোগ হবে।
আর মোট লাভটাকে যদি সাইড চেঞ্জ করি, মোট লাভ এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে বিয়োগ হবে। তাহলে মূল বিষয়টা কী হবে, বিক্রিত পণ্যের ব্যয় সমান হবে বিক্রয় থেকে আমি মোট লাভ বিয়োগ করলে যাহা পাবো তাহা। তাহলে আমরা এই জন্য লিখবো এখানে বিক্রিত পণ্যের ব্যয় সমান এই যে বিক্রয় থেকে আমরা মোট লাভ বিয়োগ করব। কেন, আমি আগে এই যে নোটে সমীকরণটা বুঝালাম, আমরা যে আয় বিবরণী প্রস্তুত করি আয় বিবরণী থেকেই বিষয়টা আমরা বুঝবো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাই। তাহলে এখন তুমি পক্ষান্তর করো, পক্ষান্তর করলে তো পেয়ে যাবা। তাহলে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়টাকে সাইড চেঞ্জ করো, ওই পাশে গিয়ে প্লাস হবে, আর মোট লাভটাকে সাইড চেঞ্জ করো, এই পাশে আসে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমাদের বিক্রয় কত, 2 লক্ষ টাকা, মোট লাভ কত এখানে 40,000 টাকা। তাহলে 2 লক্ষ থেকে যদি 40,000 টাকা বিয়োগ করি, আসলে আমি যত টাকায় পণ্য বিক্রি করছি তার আসল কত ছিল 1,60,000 টাকা। তার মানে আমরা 1,60,000 টাকার পণ্য 2 লক্ষ টাকায় বিক্রি করছি, তাই আমার লাভ বের হয়েছে 40,000 টাকা। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে সূত্র অনুসারে গড় মজুদ। গড় মজুদ যে কোনো গড়, মাথায় রাখবা, যে কোনো গড় আমি যখন নির্ণয় করব হিসাব বিজ্ঞান অঙ্কের ক্ষেত্রে গড় মানে আসলে ওই জিনিসটা আমাদের প্রারম্ভিক এবং সমাপনী দুইটা থাকতে পারে। যখন আমাদের প্রশ্নে যার গড় বাইর করতে হবে তার প্রারম্ভিক আর সমাপনী থাকলে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে গড় মানে প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করব। তার মানে আমি এখানে কার গড় বাইর করতেছি, গড় মজুদ, মজুদ পণ্যের গড় বাইর করতেছি। আমাদের হিসাব বিজ্ঞানে মজুদ পণ্য কয় ধরনের থাকে, 2 ধরনের, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। আমরা যদি এই অঙ্কটা দেখি আমাদের কিন্তু এখানে সম্পদ দেওয়া আছে, এই যে মজুদ পণ্য এটা সমাপনী, সম্পদ মানে সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আমাদের সম্পদ না, তাহলে এটা সমাপনী মজুদ পণ্য। তাহলে এইখানে আমি আর গড় মজুদ বের করবো না, কারণ গড় মজুদ বের করার জন্য আমার 2টা মজুদ লাগবে, প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ। তাহলে যে কোনো গড় নির্ণয়ের ক্ষেত্রে সিস্টেমটা কি, প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে যার গড় বের করব তার যদি প্রারম্ভিক এবং সমাপনীর বদলে যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে তুমি গড় বের করবা কীভাবে, তখন আর ভাগ করতে হবে না, যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের গড়। তাহলে কি দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে। তাহলে আমি লিখবো গড় মজুদ সমান এই যে মজুদ পণ্য, মজুদ পণ্য কত টাকা দেওয়া আছে 40,000 টাকা। তাহলে আমি আবারও বলি, আমি গড় মজুদ কখন সূত্র দ্বারা বের করব, যদি আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া থাকে, সমাপনী মজুদ পণ্য দেওয়া থাকে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যত দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য যত দেওয়া আছে, যোগ করে 2 দ্বারা ভাগ করব। ধরে নাও আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 40,000 টাকা। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ যোগ করো, দেন আমাদের 2টা মান বিধায় 2 দ্বারা ভাগ করো। তা তুমি তখন গড় পেয়ে যাবা 30,000 টাকা, কারণ তুমি 20,000 আর 40,000 যোগ করলে 60,000, 60,000কে 2 দ্বারা ভাগ করলে গড় মজুদ হবে 30,000। এটা কখন হতো, যদি প্রারম্ভিক আর সমাপনী থাকতো, কিন্তু এখানে তো শুধু সমাপনী আছে, তা তুমি আর গড় মজুদ কি বের করবা, ওই সমাপনীটাই হবে গড় মজুদ। তার মানে যদি একটা মান থাকে ওইটাই তার গড়, আর গড় বের করতে হবে না। এবার লিখবো অতএব মজুদ আবর্তন অনুপাত সমান। তাহলে মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের সূত্র কি, বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করলে আমি ফলাফল দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 1,60,000 টাকা, গড় মজুদ 40,000 টাকা। তাহলে আমি পাবো 4। এখন তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই, অনেকে এই জায়গায় কনফিউশনে পড়ে। আমরা অনুপাত যখন বের করি, অনুপাতগুলোকে আমরা 3 ভাবে প্রকাশ করি। কখনো আমি প্রকাশ করতেছি অনুপাতে, ধরো এইভাবে 2:1, এটা একটা প্রকাশের সিস্টেম। আর একটা প্রকাশ করতেছি এইভাবে, ধরো 20% বা 10%, এটা একটা সিস্টেম। আবার আরেকটা প্রকাশ করতেছি ধরো 4 বার, হ্যাঁ 4 বার বা 6 বার, এইভাবে প্রকাশ করতেছি। তার মানে আমরা অনুপাতগুলোকে 3 ভাবে প্রকাশ করতেছি। এটাকে আমরা বলি খাঁটি অনুপাত, এটাকে আমরা বলি শতকরা অনুপাত, এটাকে আমরা বলি গুণন বা বার অনুপাত। তাহলে অনুপাতকে আমরা 3 ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে খাঁটি অনুপাতে, একটা হচ্ছে শতকরা অনুপাতে, আর একটা হচ্ছে বার বা গুণক বার বা গুণজ অনুপাতে, হ্যাঁ গুণক বা গুণজ অনুপাতে, গুণক অনুপাতে যখন বার থাকবে। এখন গুণক অনুপাত কখন লিখবো, এই মাথায় রাখবা যখন আবর্তন কথাটা থাকবে, একদম এটা সহজে তুমি বুঝতে পারবা যে যখন আবর্তন থাকবে তখন তোমাকে অ্যান্সারে বার লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি শতকরা কখন লিখবো, যখন বিভিন্ন লাভ অনুপাত নির্ণয় করতে বলবে তখন শতকরা, বাকি সব ক্ষেত্রে খাঁটি অনুপাত, একদম সহজ। যখন বার থাকবে আবর্তন থাকবে বার, যখন আবর্তন থাকবে বার, যখন বিভিন্ন লাভ অনুপাত বা আয় অনুপাত নির্ণয় করতে বলবে তখন হার, তখন আসলে সূত্রে 100 দ্বারা গুণ করব, বাকি সকল ক্ষেত্রে এই খাঁটি অনুপাত। এটা কিন্তু আসলে অনেকে কনফিউশনে পড়ে যায়। তাহলে এইখানে আমরা কি আসলে খাঁটি অনুপাতে প্রকাশ করব বা শতকরা অনুপাতে প্রকাশ করব না, আমরা এখানে আবর্তন থাকার কারণে বার লিখবো, আবর্তন থাকার কারণে বার লিখবো। তাহলে আমাদের মজুদ আবর্তন অনুপাত কত, 4 বার। আর এই মজুদ আবর্তন অনুপাত কি মিন করে, মজুদ আবর্তন অনুপাত মিন করে যে একটা নির্দিষ্ট হিসাবকাল তথা 1 বছর মানে 12 মাস
12 মাসে তোমার পণ্যটা কতদিন মজুদ থাকে বা কতদিন পর পর আসলে বিক্রয় করে নগদ টাকায় বা প্রাপ্য হিসাবে রূপান্তর হয়, মূল বিষয়টা হচ্ছে এটা, কতদিন পর পর। তার মানে তোমার যে অবিকৃত পণ্য আছে সেটা তোমার কতদিন পর পর বিক্রয় করে নগদ টাকায় রূপান্তরিত হয়। এখন এই মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান 8 বার, এটা মাথায় রাখবা, আদর্শ মান 8 বার। এই আদর্শ মান 8 বার কী মিন করে এটা একটু বুঝি আমরা। আদর্শ মান মিন করে, তাহলে আমি বললাম একটা হিসাবকালে তোমার মজুদ পণ্য কতদিন পর পর বিক্রয় হয়, এই 8 বার মিন করে তোমার কিন্তু 1 বছর সমান 12 মাস। তাহলে 12কে তুমি যারা 8 দ্বারা ভাগ করলে তোমার রেজাল্ট আসবে 1.5 মাস। তার মানে এই আদর্শ অনুপাত, মজুদ আবর্তন এর আদর্শ অনুপাত যে 8 বার আছে, এই 8 বার দ্বারা বোঝায় যে তোমার মজুদ পণ্য তোমার ঘরে থাকে 1.5 মাস। 1.5 মাস পর ওটা বিক্রয় করে তুমি নগদ টাকা বা প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিলে রূপান্তর কত, মূল বিষয়টা হচ্ছে এটা। তোমার এখানে বাইরেছে কত, 4 বার। 4 বার মানে কি, তুমি 12কে 4 দ্বারা ভাগ করো, তাহলে তোমার মজুদ পণ্য তোমার দোকানে থাকে আসলে 3 মাস। তো 3 মাস যদি থাকে তাহলে আদর্শ অনুপাতের চেয়ে বেশি না? তোমার 1.5 মাস থাকাটা হচ্ছে এটা আদর্শ অনুপাত, যে তোমার মজুদ পণ্য তোমার কারবারে অবিকৃত থাকবে 1.5 মাস। 1.5 মাস পর তুমি যদি বিক্রি করো এটা তোমার আদর্শ অনুপাত। কিন্তু তুমি যদি 3 মাস পর পর বিক্রি করো তাহলে তোমার তো এখানে নগদ টাকা দ্রুত রূপান্তর করতে পারতেছো না, এটা তোমার তো খারাপ দিক। কারণ তুমি সবসময় চাবা কি তোমার মজুদ পণ্য যাতে একদিনও তোমার ঘরে না থাকে, কিন্তু বাস্তবিক অর্থে কি হবে? হবে না তো। তাহলে এই মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান যে 8 বার, এই 8 বার কি মিন করে যে তোমার মজুদ পণ্য 1.5 মাস পর পর 1.5 মাস পর পর বিক্রয় হয়। কিন্তু তুমি এই অঙ্ক অনুযায়ী কতবার বের করছো? 4 বার। এই 4 বার কি প্রকাশ করতেছে যে তোমার মজুদ পণ্য 3 মাস পর পর বিক্রি হয়। তাহলে এটা কি সন্তোষজনক অবস্থা? কারণ তুমি কি চাবা তোমার মজুদ পণ্য বেশি দিন তোমার ঘরে থাক? কখনোই চাবা না। এই জন্য এখন মন্তব্যটা দেখো তুমি কি লিখবা, এইভাবে মন্তব্য লিখবা যে মন্তব্য মজুদ আবর্তন অনুপাতে আদর্শ মান 8 বার, কিন্তু ওমেগা কোম্পানির মজুদ আবর্তন অনুপাত 4 বার। মূল বিষয়টা দেখো, তা আদর্শ অনুপাত আগে জানতে হবে যে মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান 8 বার। তাহলে 8 বার মানে কি বুঝাচ্ছে যে তোমার মজুদ পণ্য 1.5 মাস পর পর তুমি বিক্রি করো, বিক্রয় হয় এটা, ওকে। কিন্তু তোমার এই প্রশ্ন অনুসারে ওমেগা কোম্পানির মজুদ আবর্তন অনুপাত কতবার বের হয়েছে? 4 বার। 4 বার কি মিন করতেছে? তোমার মজুদ পণ্য 3 মাস পর পর বিক্রয় হয়, যা প্রতিষ্ঠানের অর্জিত অনুপাত আদর্শ অনুপাতের থেকে কম, আদর্শ অনুপাতের থেকে কম। তাই কোম্পানির মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক নয়, একদম ইজি। কিন্তু আর একটা জিনিস তোমাদের বুঝাই, এখানে তো 8 বার বের হয়েছে, 8 বার বের না হয় যদি 10 বার বের হইতো তাহলে আদর্শ অনুপাতের চেয়ে যদি বেশি বের হয়, বিষয়টা কি বুঝাচ্ছে? তুমি এখন 12কে 10 দ্বারা ভাগ করো, তাহলে বিষয়টা বুঝতে পারবা। 12কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো তুমি পাবা 1.2 মাস, 1.2 মাস। তাহলে তোমার আদর্শ কত মাস? 1.5 মাস। তোমার 1.5 মাস তোমার যদি মজুদ পণ্য ঘরে থাকে ভালো, ওর বেশি থাকলেই সমস্যা, কিন্তু ওর যদি কম থাকে আরও ভালো। তার মানে যদি আদর্শ মানকে পার করে যায় তোমার আরও ভালো। তার মানে এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে মন্তব্যের লেখা সিস্টেমটা, যে মজুদ আবর্তন অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান যত তার কম বের হলে সমস্যা, তার যদি বেশি বের হয়, তার যদি সমান বের হয় তাহলে এটা ভালো অবস্থা, ওকে। তাহলে আমরা এইভাবে আসলে লিখব। তাই কোম্পানির মজুদ আবর্তন অনুপাত সন্তোষজনক নয়। আমরা কীভাবে মন্তব্য লিখব ইনশাল্লাহ তোমরা বুঝে গেছো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।